বন্ধুরা, আজ আমি স্পার্টার সামরিক সংগঠন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। গ্রিসে যখন নাগরিক সৈন্য নিয়ম ছিল, স্পার্টা তখন একটি পেশাদার সেনাদল তৈরি করেছিল। এই সৈন্যদলের সাহায্যে স্পার্টা একটি প্রধান শক্তিতে পরিণত হয়েছিল। তার এই প্রাধান্য ভৌগোলিক আয়তনের তুলনায় ছিল অনেক বেশি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে স্পার্টা গ্রিসের স্থলশক্তি হিসাবে যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তার মূলে ছিল পেলোপনেসীয় লীগ এবং পেরিয়কয় গঠিত সৈন্যদল। স্পার্টার মিত্র রাষ্ট্রসমূহ তাকে নৌবহর দিয়ে সাহায্য করেছিল। স্পার্টার সেনাবাহিনীর প্রধান অবলম্বন ছিল তার ভারী অস্ত্রবাহী সৈন্য, অথচ এই সৈন্যদলে শান্তির সময় নিয়মিত অনুশীলনের বিশেষ ব্যবস্থা ছিল না। জেনোফোন তাদের ড্রিল এর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই ড্রিল ছিল সহজ সরল, যদিও এই সরলতার জন্য শিক্ষালব্ধ নির্দিষ্টতার প্রয়োজন ছিল। অন্যান্য গ্রিক সৈন্যরা তাদের দুই পাশে পরিচিত মুখ না থাকলে লাইন গঠন করতে পারত না, কিন্তু স্পার্টার সৈন্যরা সামনে পিছনে যারাই থাকুক না কেন আবার লাইন তৈরি করতে পারত। সেনানায়কের আদেশ প্লাটুন স্তর পর্যন্ত পৌঁছে দেবার যে ব্যবস্থা স্পার্টার ছিল, থুকিডিডিস তার বিশেষ প্রশংসা করেছেন। সুদূর অতীতে জাতিত্ব বন্ধনে আবদ্ধ ট্রাইবকে ভিত্তি করে স্পার্টার সেনাবাহিনী গঠিত হয়েছিল। পরে তা গঠিত হয়েছিল আঞ্চলিক ভিত্তিতে। জেনোফোন স্পার্টার যে 6টি সেনাবাহিনীর সঙ্গে পরিচিত ছিলেন তাদের সংগঠন নীতি আমাদের বিভ্রান্ত করে, কেননা সেখানে দেখা গিয়েছে যে পিতা এবং পুত্র দুইটি পৃথক বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছেন, আবার অ্যামাইক্লি শহরের মানুষ সব বাহিনীতেই রয়েছে। সুতরাং স্থানীয় অথবা জ্ঞাতিত্ব বন্ধনের ভিত্তিতে সেনাবাহিনী তখন গঠিত হতো না, বলা যায় নির্ধারণের ভিত্তিতে হতো, এবং যার ফলে বিভিন্ন বয়সের সৈন্য বিভিন্ন বাহিনীতে সমানভাবে বণ্টিত হতে পারত। স্পার্টান অভিজাতদের সংখ্যাল্পতার জন্য সেনাবাহিনীতে পেরিয়কয়দের আনুপাতিক হার ক্রমশ বেড়েছিল। সঙ্গে সঙ্গে একথাও মনে রাখা প্রয়োজন যে হিলটদের কল্যাণে স্পার্টানগণ যতটা অবসর ভোগ করত এবং যতটা সময় যুদ্ধবিদ্যা অর্জনে ব্যয় করতে পারত, পেরিয়কয়গণ অবকাশ কম থাকায় তা পারত না। পেরিয়কয়গণ কিভাবে নির্বাচিত হতো জানা যায় না। অনুমান করা যায় যে তাদের কিছুদিনের জন্য সরিয়ে নিয়ে এসে স্পার্টানদের নেতৃত্বে সামরিক শিক্ষা দেয়া হতো। স্পার্টার সৈন্যবাহিনীর প্রশংসা করার সময় এর প্রশংসার অনেকটা পেরিয়কয়দের প্রাপ্য তা মনে রাখা দরকার। সামরিক যোগান ব্যবস্থায়ও স্পার্টা দৃষ্টান্ত স্থাপন করেছিল। প্রতিটি মালবাহী বগি ঠিক কতটা ভার বহন করবে তা আগে থেকে নির্দিষ্ট করা হতো। স্পার্টার সেনাবাহিনীতে পদাতিক ভিন্ন অন্য বাহিনীর বিশেষ গুরুত্ব ছিল না। অশ্বারোহীর স্থান ছিল তুচ্ছ। ক্রিট থেকে ভাড়া করে এনে তীরন্দাজদের ব্যবহার করা হতো, কিন্তু যুদ্ধে তাদের সুযোগ ছিল খুবই সীমাবদ্ধ, কেননা 200 গজ দূরত্বের বাইরে তীর অব্যর্থভাবে প্রয়োগ করা যেত না এবং তীরন্দাজদের শত্রু সৈন্যের খুব কাছে আসার সাহস ছিল না। প্রস্তরখণ্ড নিক্ষেপকারী এবং হালকা অস্ত্রবাহী সৈন্য ছিল, কিন্তু তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজন অস্ত্র ছিল না।
সাধারণত তারা যুদ্ধক্ষেত্রে বহু সংখ্যায় ভিড় করত, প্রারম্ভিক হাতাহাতি যুদ্ধে অংশ নিত এবং শত্রু সৈন্যের পশ্চাৎ অপসারণে বাধা সৃষ্টি করত। এই অস্ত্র নিয়েই স্পার্টার সৈন্যদল প্রতিবেশী শত্রুদের সঙ্গে যুদ্ধে, যারা একই নিয়মে যুদ্ধ করত, প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল। এই অস্ত্র এবং রণকৌশল নিয়ে তারা পারসিক হালকা অস্ত্রবাহী সৈন্যদের সঙ্গে যুদ্ধেও কৃতিত্ব দেখিয়েছিল, কেননা তারা তীরন্দাজ এবং অশ্বারোহীর উপর বেশি নির্ভর করেছিল এবং দৃঢ় অবস্থিত গ্রিক বাহিনীর বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেনি। কিন্তু পেলোপনেসীয় যুদ্ধে এথেন্সের বিরুদ্ধে স্পার্টার ধ্বংসাত্মক রণনীতি সফল হয়নি, কেননা এথেন্স তখন পাইরিউস বন্দরের সঙ্গে প্রাচীর দ্বারা যুক্ত হয়েছিল এবং আমদানি করা খাদ্যের উপর নির্ভর করত। পেলোপনেসীয় যুদ্ধ যখন শুরু হয় তখনও স্পার্টা নিয়মিত সৈন্য নির্ভর আক্রমণ এবং ধ্বংস সাধনের গতানুগতিক রণনীতি আঁকড়ে ছিল। স্পার্টার 6টি সেনাবাহিনীর তখন সেনাপতি থেকে প্লাটুন স্তর পর্যন্ত বড় ছোট নানা সামরিক কর্মচারী ছিল। সবার উপরে ছিল সর্বাধিনায়ক রাজা নিজে। দুজন রাজ্যের মধ্যে কোনজন কোন অভিযানে নেতৃত্ব দেবেন, কিভাবে সামরিক কর্মচারীদের নিযুক্ত করা হবে, এসব ঠিক করত অ্যাপেলা। এথেন্সের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে স্পার্টা বুঝেছিল যে নিয়মিত সেনাবাহিনীর চিরাচরিত রণনীতিতে কাজ হবে না। তাছাড়া এই যুদ্ধে দূরবর্তী অভিযানের প্রয়োজন হবে, সেজন্য দীর্ঘতর সময়ের প্রয়োজন ঘটবে। যারা স্পার্টান তাদের পক্ষে এই সম্ভাবনা বিশেষ দুশ্চিন্তার কারণ হয়নি, কেননা তাদের কৃষিকার্যের দায়িত্ব হিলোটরা পালন করত। কিন্তু স্পার্টার পেলোপনেসীয় মিত্রদের পক্ষে এই বিষয়ে চিন্তিত না হয়ে উপায় ছিল না। স্পার্টা যোগ্যতার সঙ্গে এই সমস্যার সমাধান করেছিল। সে দুই শ্রেণীর সৈন্য নিযুক্ত করেছিল। একদল ছিল বেশিরভাগ পেলোপনেসাস থেকে সংগৃহীত বেতনভুক স্বেচ্ছাসৈন্য, তাদের এক ধরনের গৃহবর্ধিত ভাড়াটে সৈন্যও বলা যায়। স্পার্টায় তখন অভিজাতদের সংখ্যা কমে গেলেও জনসংখ্যা ক্রমশ বাড়ছিল। এই বর্ধিত জনসমষ্টির পক্ষে ক্ষুধা এড়ানোর অন্যতম উপায় ছিল অন্যত্র ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করা। অন্যত্র তখন এই সৈন্যদের চাহিদাও ছিল। অবশ্য শেষে এই ভাড়া করা সৈন্যরা গ্রিকদের অভ্যন্তরীণ কলহেও ব্যবহৃত হয়েছিল। দ্বিতীয় শ্রেণীর সৈন্যরা আসত হিলদদের মধ্য থেকে। ব্রাসিডাস তার সঙ্গে যে 700 সৈন্য নিয়ে গিয়েছিলেন তারা তখনও ক্রীতদাস ছিল। গৃহে প্রত্যাবর্তনের পরে তাদের দাসত্ব মোচন করা হয়েছিল। এই 700 হিলোট নিশ্চয়ই সামরিক শিক্ষা পেয়েছিল। একই সময়ে স্পার্টা নতুন নাগরিক নামে এক নতুন শ্রেণীর পত্তন করেছিল, যদিও এই শ্রেণীর নাগরিক অধিকার ছিল না। এই নতুন নাগরিকরা ছিল এমন হিলট যারা সৈন্যদলে অন্তর্ভুক্তির সময় স্বাধীন ছিল। পরবর্তী 50 বছর তারা স্পার্টার যুদ্ধ প্রচেষ্টায় বিশেষ উল্লেখযোগ্য অংশগ্রহণ করেছিল। নিপীড়িত শ্রেণীর মধ্য থেকে এইভাবে সৈন্যদল গঠনে অবশ্যই ঝুঁকি ছিল, তবে বিপদের সময় স্পার্টানরা পেরিয়কয়দের সাহায্যের উপর নির্ভর করতে পারত। তাছাড়া স্পার্টানদের সম্মানও কম গুরুত্বপূর্ণ ছিল না। এইসব সৈন্যের উপরে যে কর্মচারী নিযুক্ত হতো তাকে বলা হতো হারমসট। দুর্গের অধিনায়কত্ব অথবা বিচ্ছিন্ন স্থলবাহিনীর নেতৃত্ব দানের জন্য তাদের সাময়িকভাবে নিযুক্ত করা হতো। নিয়মিত সৈন্যবাহিনীর কর্মচারীদের থেকে তারা আলাদা ছিল। তারা কিভাবে নিযুক্ত হতো জানা নেই।
থুকিডিডিস লিখেছেন যে খ্রিস্টপূর্ব 424 অব্দে ব্রাসিডাস এথেন্সের কাছ থেকে যে শহরগুলি উদ্ধার করেন তাদের দায়িত্বে যোগ্য কর্মচারী নিয়োগের কথা স্পার্টা বিশেষভাবে ভেবেছিল। ব্রাসিডাস নিজেও হয়তো একজন হারমাসট ছিলেন, তার অধীন কর্মচারীদের অবশ্যই এই উপাধি ছিল। পেলোপনেসীয় যুদ্ধের পরবর্তী অধ্যায়ে হারমাসটদের সংখ্যা এবং কার্যকলাপ দুই বেড়েছিল। এসব ছাড়াও স্পার্টায় একজন বিশেষ শিক্ষাপ্রাপ্ত নৌ অধ্যক্ষ ছিল। পেলোপনেসীয় যুদ্ধের আগেই তার অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। এ থেকে বোঝা যায় যে স্পার্টার নৌবহর এথেন্সের সঙ্গে তুলনীয় না হলেও একেবারে অকিঞ্চিৎকর ছিল না। এই যুদ্ধের গোড়ার দিকে অনেক সময় নৌ অধ্যক্ষকে স্থল সৈন্যের নেতৃত্ব ভার দেয়া হতো। হারমাসট নিয়োগের পরে এই অসন্তোষজনক অবস্থার অবসান ঘটে। যুদ্ধের শেষ দিকে যখন পূর্ব গ্রিস প্রধান রণাঙ্গনে পরিণত হয়েছিল তখন এই বাৎসরিক নৌ অধ্যক্ষ নিজেকে প্রায় স্বাধীন করে তুলেছিলেন। বহুদূরে অবস্থিত স্পার্টার কর্তৃপক্ষ তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তাদের মধ্যে কেউ কেউ রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন লাইসান্ডার। তিনি কিছুকাল অন্য সব স্পার্টানকে এমনকি রাজাদেরও আচ্ছন্ন করেছিলেন। পেলোপনেসীয় যুদ্ধের মধ্য দিয়ে স্পার্টার সামরিক সংগঠনের দুর্বলতা বিশেষভাবে প্রকটিত হয়েছিল। এই যুদ্ধ স্পার্টার জনশক্তি এবং নেতৃত্বের উপর অসহনীয় চাপ সৃষ্টি করেছিল। বহু সংখ্যক সৈন্য দ্বারা ধারাবাহিকভাবে যুদ্ধ চালানোর সামর্থ্য এই সংগঠনের ছিল না। কোনো কোনো অধিনায়ক, বিশেষত লাইসান্ডার, কীরকম আচরণ করেছিলেন তার আভাস ইতিপূর্বে দেয়া হয়েছে। সামরিক যোগ্যতা এবং ব্যক্তিগত উচ্চাসা ভিন্ন, তার অন্য কোনো গুণের পরিচয় পাওয়া যায় না। স্পার্টার রাজারা এবং সেনানায়করা প্রায়ই কলহে লিপ্ত থাকতেন। কখনো কখনো তাদের কলহ হতো ইফোরদের সঙ্গে। সন্দেহ করার সঙ্গত কারণ আছে যে এই কলহ সর্বদা নীতি এবং রণকৌশল সম্পর্কিত ছিল না। দেশের বাইরে এই অধিনায়করা দ্রুত দুর্নীতিতে জড়িয়ে পড়তেন। হেরোডোটাস ইঙ্গিত করেছেন যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর সূচনায় স্পার্টার রাজারা দুর্নীতির বাইরে ছিলেন না। পেলোপনেসীয় যুদ্ধে জয়লাভের 1 দশকের মধ্যে স্পার্টার দুর্বলতা বিশেষভাবে ধরা পড়েছিল। খ্রিস্টপূর্ব 371 অব্দে স্পার্টা থিবস কর্তৃক পরাজিত হয়েছিল। তারপরে স্পার্টা পূর্ব প্রতাপের ভগ্ন জানু ছায়া শীর্ণ ইউরোটাসে ভেসে বেরিয়েছিল মাত্র। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।